জেনে গেছি সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছে যে এ রাজ্যের সরকারি কর্মচারীরা যে দাবিটা করে আসছিলেন দীর্ঘদিন ধরে, বর্ধিত ডিএর যে দাবি, সেই দাবিটা মান্যতা পেয়েছে সুপ্রিম কোর্টে। সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছে যে বকেয়া ডিএ মিটিয়ে দিতে হবে। কবের মধ্যে মিটিয়ে দিতে হবে তার নির্দিষ্ট দিনও সুপ্রিম কোর্ট স্থির করে দিয়েছে। কিন্তু তারপরেও আমাদের রাজ্যের প্রশাসনিক প্রধান বললেন যে বিষয়টা নাকি এখনো সাবজুডিস, কোট আনকোট সাবজুডিস, মানে বিচারাধীন। আমরা জানি না কোনটাকে বিচারাধীন বলে আর কোনটাকে বিচার প্রক্রিয়া সমাপ্ত হয়েছে বলে মনে করা হবে, সেটারও বোধহয় একটা নতুন সংজ্ঞা নির্ধারণ করে দেবেন আমাদের রাজ্যের প্রধান যিনি, তিনি। স্বাভাবিকভাবে এরপরে বিষয়টা নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে, আলোচনা চলছে। আমরা কিন্তু প্রথম থেকে এটা বলছিলাম, আমরা এটা বলছিলাম যে সুপ্রিম কোর্টের চূড়ান্ত রায় বেরোনোর পরেও সরকারি কর্মচারীরা তাদের ডিএ পাবেন কিনা বা তাদের ডিএ সরকার দেবে কিনা তা নিয়ে সংশয়ে থাকছেই। যে কেউ বলতে পারেন এটা সম্ভব নয়, আইনের পরিভাষা তেমনটাই বলে। কিন্তু আমরা তো দেখেছি আমাদের রাজ্যে সবকিছু আইনের পরিভাষা মেনে হয় না। তারপরেও কি এক অদ্ভুত কারণে সবকিছুই ঠিকঠাক চলতে থাকে, আইনও কোথায় যেন থমকে দাঁড়ায়। এক্ষেত্রেও কি তাই হবে? বিশ্বাস করুন, অসংখ্য সরকারি কর্মচারীরা যারা ডিএ পাওয়ার জন্য উন্মুখ হয়ে রয়েছেন, যারা আইনি লড়াই লড়ছেন, তাদের কোন রকম নিরাশ করতে চাইছি না। কিন্তু আবারও বলছি, বিষয়টা নিয়ে আবারও জল ঘোলা হতে চলেছে, এবং জল ঘোলা যে হবে তার ইঙ্গিত আমাদের রাজ্যের যিনি প্রশাসনিক প্রধান তিনি ইতিমধ্যেই দিয়ে দিয়েছেন। এই পরিপ্রেক্ষিতে কি ভাবছেন যারা লড়াইতে ছিলেন, যারা আইনি লড়াই দীর্ঘদিন ধরে লড়ে আসছেন? আসুন তাদের মুখ থেকেই তাদের কথা শুনি। আজও আমার সঙ্গে রয়েছেন একেবারে সরাসরি মলয় মুখোপাধ্যায় আমাদের সঙ্গে রয়েছেন, এবং আমাদের সঙ্গে রয়েছেন শ্যামল কুমার মিত্র। দুজনেই দীর্ঘদিন লড়াইতে রয়েছেন। শ্যামল বাবু কনফেডারেশনের সভাপতি এবং মলয় বাবু সম্পাদক, দুজনেও আইনি লড়াইটা লড়ছেন। এখনো আমি জানি রীতিমতো জোরদার হতে হচ্ছে ওনাদের, নানা প্রশ্নের মুখে পড়তে হচ্ছেন সরকারি কর্মচারীরা, নানা জন তাদের নানা প্রশ্ন নিয়ে ওনাদের কাছেই হাজির হচ্ছেন। আমি আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি আমার অনুষ্ঠানে। আমি শ্যামল বাবুর কাছেই প্রথম আসি। শ্যামল বাবু, আপনি আজকে দেখে আমি দেখাবো একটা নোটিশ আপনারা দিয়েছেন যে মুখ্যমন্ত্রী যেভাবে বলেছেন তারপরে কি করতে যাচ্ছেন। আমার প্রশ্ন হচ্ছে, এই যে মুখ্যমন্ত্রী বললেন, আমি মলয় বাবুর কাছে একই প্রশ্ন নিয়ে আসবো। মুখ্যমন্ত্রী বললেন, একজন সাংবাদিক প্রশ্ন করেছেন যে ডিএ এর বিষয়টা আপনারা কি ভাবছেন, তিনি বললেন আমরা ওটা নিয়ে এখন কথা বলবেন না, গোটা বিষয়টা সাবজুডিস বিষয় নিয়ে আমি কথা বলতে চাইছি না। আমরা ঠিক বুঝতে পারলাম না, মানে তার পাল্টা প্রশ্ন করা উচিত ছিল, কিন্তু প্রশ্ন তো করা যায় না আমাদের রাজ্যে। প্রশ্ন সাংবাদিকরা সব দাপটের সাথে করতে পারেন না, এটা একটা সংস্কৃতি হয়েছে, সাংবাদিকরা সংস্কৃতি। কেউ ঠিকঠাক প্রশ্নটা দাপটের সাথে দৃঢ়তার সাথে করতে পারেন না। একটা প্রশ্ন মিনমিন করে করুন, তারপরে ধমকানির জন্য সবাই চুপ হয়ে যান। এটাই বোধহয় শাসকের রীতি হয়ে দাঁড়িয়েছে, কি কেন্দ্রীয় কি রাজ্য। সম্ভব আপনার কাছে আমার জিজ্ঞাসা যে পরে আপনারা বুঝতে পারছেন তো যে চূড়ান্ত রায় হয়ে গেছে, তারপরে ওটাকে সাবজুডিস বলা হচ্ছে, আপনারা কি করবেন? কথা বলি যে শুনেছি মাননীয় মুখ্যমন্ত্রী নাকি ল পাস করেছেন, তিনি নাকি বারের সদস্য এবং মহামান্য সুপ্রিম কোর্টে তিনি শুনানি করতে চলে গেছেন। তা সুপ্রিম কোর্টেরও মান কোন জায়গায় নেমেছে আমি জানি না, কারণ অ্যাডভোকেটস অ্যাক্টে আছে ইন পার্সন মামলা তখনই লড়া যায় যখন মামলাকারী কোনো আইনজীবী দেন না, কিন্তু যখনই কোনো আইনজীবী দিয়ে দেন মামলাকারী, তখন কিন্তু আর ইন পার্সন মামলা লড়া যায় না। আবার উনি গেলেন ওই গাউন পরে, অর্থাৎ হ্যাঁ আইনজীবীর পোশাক পরে, হ্যাঁ আইনজীবীর পোশাক পরে উনি গেলেন। তো যাই হোক, সুপ্রিম কোর্টের মাননীয় বিচারপতিরা তার বলতে পারেন না যে একজন মুখ্যমন্ত্রীকে যে আপনি জানতো মশাই
তা তারা বললেন আপনার তো আইনজীবী আছে, ওনারা খুব দক্ষ, আপনি এবার থামুন। যাই হোক, এতে রাজ্যের সম্মান কোথায় গেল আমি জানি না, কিন্তু উনি যাদেরকে বার্তা দিতে চাইছিলেন তারা বার্তা পেয়ে গেল। দিদি আমার দারুণ লড়াই দিয়েছে, একবারে সুপ্রিম কোর্টে ফাটিয়ে দিয়েছে। এখন উনি বলছেন সাবজুডিস করে ফেলেছেন। এবার এখন উনি বলছেন বিষয়টা সাবজুডিস। মামলাটার রায় বেরিয়ে গেছে, একদম চূড়ান্ত রায়, এবং সেই চূড়ান্ত রায়ে একদম সময় বেঁধে দেওয়া হয়েছে যে এপ্রিল 2008 থেকে ডিসেম্বর 2019 পর্যন্ত বকেয়া যা ডিএ, অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স মেনে, তার 25% দিয়ে দিতে হবে ইমিডিয়েটলি। বাকি যে 75% থাকবে, একটা উচ্চ পর্যায়ের কমিটি সুপ্রিম কোর্ট তৈরি করে দিয়েছেন। সেই কমিটি ওই 75% কতটা কিস্তিতে কত কত টাকায় দেয়া হবে এগুলো ঠিক করবে, এবং এই পুরো প্রক্রিয়াটার উপর নজরদারি করবেন। এবং তার প্রথম কিস্তি, অর্থাৎ ওই 75%-এর প্রথম কিস্তি 31শে মার্চের মধ্যে দিতে হবে। 15ই এপ্রিল কমপ্লায়েন্স রিপোর্ট সুপ্রিম কোর্টে দেবেন রাজ্য সরকার, যে তারা এই সুপ্রিম কোর্টের রায় নিয়ে কতটা কার্যকর করলেন। আর 15ই মে পরবর্তী শুনানি। তা এখন এর পরেও মুখ্যমন্ত্রীর পদে বসে থাকা একজন ব্যক্তি তিনি বলছেন যে বিষয়টা সাবজুডিস। এটা বাংলার লজ্জা, এটা ওই চেয়ারটার লজ্জা, যে চেয়ারটায় এর আগে যারা বসে গেছেন তারা অসম্ভব উচ্চতার মানুষ ছিলেন, তাদের সমালোচনা করা যেতেই পারে, কিন্তু তাদের পাণ্ডিত্য, তাদের উচ্চতা, তাদের সততা, এগুলো নিয়ে কোনো প্রশ্ন ওঠে না। আজকে আমাদের মুখ্যমন্ত্রীর উঠছে। এখন কর্মচারীরা বা পেনশনাররা তারা কিন্তু একটা আপ্তবাক্য বিশ্বাস করেন যে জোচ্চোরের বাড়ির ফলার না চালে বিশ্বাস নেই। কাজেই মহামান্য সুপ্রিম কোর্টের এইরকম সুনির্দিষ্ট মানে সময় ভিত্তিক রায়ের পরেও, এবং সুপ্রিম কোর্ট রায়টা কার্যকর করার দায়িত্ব কিন্তু রাজ্য সরকারকে দেননি। সাধারণভাবে এই ধরনের কোনো রায় হয় না। রায়ে বলা থাকে, হাইকোর্ট বলুন, সুপ্রিম কোর্ট বলুন, নিম্ন আদালত বলুন, রায়ে একটা রায় হয়, একটা ডাইরেকশন হয়, বলে তুমি এই ডাইরেকশনটা পালন করো। কিন্তু কখনো আমরা দেখিনি, বা আমাদের আইনজীবীরাও বলতে পারছেন না, যে রায়টা কমপ্লায়েন্স করার দায়িত্ব সুপ্রিম কোর্ট নিজের হাতে রেখেছে। তার মানে একটা রাজ্য সরকারের প্রতি কতটা অনাস্থা সুপ্রিম কোর্টের থাকলে সুপ্রিম কোর্ট রায় কার্যকর করার দায়িত্বটা নিজের কাঁধে রাখেন। তা আমরা 5ই ফেব্রুয়ারি যেদিন রায় বেরোয়, রায় বেরোনোর সঙ্গে সঙ্গে আমরা কপি কালেকশন করে আমরা নবান্নে ওই 3:15 সময় আমরা নবান্নে ওই এর কপি, রায়ের কপি এবং আমাদের বক্তব্য দিয়ে এসেছি মাননীয় চিফ সেক্রেটারি এবং অ্যাডিশনাল চিফ সেক্রেটারি ইনচার্জ অফ ফিনান্স ডিপার্টমেন্ট, তাদের হাতে দিয়ে এসেছি। তা 5 তারিখের পরে আজকে 13 তারিখ, আমরা কিন্তু রাজ্য সরকারের পক্ষ থেকে কোনো রকম বার্তা আমরা পাইনি যে এই রায় ইমিডিয়েটলি দিয়ে দিতে বলা হয়েছে 25%। সেই ইমিডিয়েটলি মানে তো আজকের যেদিন রায় বেরিয়েছে সেদিন, তার পরের দিন। তা আমরা আজকে কন্টেম্পট নোটিশ বাই নেম চিফ সেক্রেটারি এবং অ্যাডিশনাল চিফ সেক্রেটারি ইনচার্জ অফ ফিনান্স ডিপার্টমেন্ট, প্রথম জন হচ্ছেন নন্দিনী চক্রবর্তী এবং দ্বিতীয় জন হচ্ছেন প্রভাত কুমার মিশ্র, আমরা আজকে নবান্নে জমা করে এসেছি। এখন আপনি বলবেন এত তাড়াহুড়ো করলেন কেন? আমরা বিভিন্ন সংবাদ মাধ্যমে যে শুনতে পাচ্ছিলাম যে রাজ্য সরকার একটা রিভিউ পিটিশন করতে পারে, সেই জন্য আমরা রাজ্য সরকারের সঙ্গে দীর্ঘ 11 বছরে আজকে পড়েছে এই মামলা। এই দীর্ঘ লড়াইয়ে রাজ্য সরকার বিলম্বিত করার জন্য, দীর্ঘায়িত করার জন্য কি কি করতে পারেন এগুলো সম্পর্কে আমাদের একটা আগাম আন্দাজ হয়ে গেছে। তা রিভিউ পিটিশন করার আগে আজকে আমরা কন্টেম্পট নোটিশ দিয়েছি মাননীয় চিফ সেক্রেটারি এবং মাননীয় এসিএস ফিনান্স ডিপার্টমেন্ট, আমরা দিয়েছি। তা যাতে করে রিভিউ পিটিশন হলে আমরা কন্টেম্পট নোটিশ কিন্তু আগেই দিয়ে দিয়েছি, অর্থাৎ আইনি ক্ষেত্রে আমরা এক ধাপ এগিয়ে রইলাম। তা সংশয়ের যে বিষয়টা আছে, স্বাভাবিকভাবে মুখ্যমন্ত্রীর নাম যখন মমতা বন্দ্যোপাধ্যায়, রাজ্যে তো অন্য কোনো মন্ত্রী নেই, একটাই পোস্ট, বাকি সব ল্যাম্প পোস্ট। তা যার ফলে, এটা আমার কথা নয়,
বিধানসভার ডেপুটি স্পিকার ছিলেন তৃণমূল নেত্রী সোনালী গুহ। তিনি মহাজাতি সদনে একদম সরাসরি বলেছিলেন যে ওই একটাই পোস্ট, বাকি সব ল্যাম্প পোস্ট। তা কাজী পোস্ট কি করবেন এ নিয়ে কর্মচারীদের বা পেনশনারদের একটা গভীর সংশয় আছে যে এবারও কি রায়টা না মানার বিভিন্ন কায়দা করবেন বা মানবেন না। আমরা অত্যন্ত সুনির্দিষ্টভাবে বলছি, তিনটে উদাহরণ আপনার সামনে দিই। এর আগে কলকাতা হাইকোর্ট, মহামান্য কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ তৎকালীন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি নিশিতা মাত্র এবং তপব্রত চক্রবর্তী ডিভিশন বেঞ্চ 10 দিন সময় দিয়েছিলেন এবং 10 দিনের মধ্যেই রাজ্য সরকার 15% অতিরিক্ত ডিএ আমাদের ঘোষণা করেছিলেন 1/1/2018 থেকে। তারপরের ডিভিশন বেঞ্চ তারাও চাপ দিয়েছিলেন রাজ্য সরকারের উপর এবং রাজ্য সরকার কিন্তু 25% ডিএ 1/1/2019 থেকে আমাদের দিয়েছিলেন। অর্থাৎ পুরনো বেতনক্রমের উপর 40% ডিএ আমরা পেয়েছি এই আদালতের গুঁতোয়। দ্বিতীয় একটা বিষয় বলি, এসএসসি মামলা 12টা 15 মিনিটে সুপ্রিম কোর্টের রায় হয়েছে এবং তারপর মাননীয় মুখ্যমন্ত্রী তারপরে বেশ কিছুদিন ধরে সুপ্রিম কোর্টের রায় মানি না, সুপ্রিম কোর্টের রায় অবিচার, বিচারপতিদের বিভিন্ন রকম মানে সে করে যাচ্ছিলেন। কিন্তু যেদিন 12টা 15 রায় বেরিয়েছে, সম্ভবত 23 এপ্রিল, দ্যাট ভেরি ডে 3টে 15 মিনিটে উনি কিন্তু নির্দেশ জারি করে দিয়েছিলেন ওনার সরকার যে ওই 26 বা 25,252 জনের চাকরি বাতিল হয়ে গেছে সুপ্রিম নির্দেশে, ওদের জন্য ওই শূন্য পদে নতুন নিয়োগের প্রক্রিয়া দ্রুত শুরু করার জন্য। অর্থাৎ মাননীয় যখন বাইরে চিৎকার করছেন যে এ রায় অন্যায়, এ রায় মানি না, ইত্যাদি ইত্যাদি, আমার ABCDEFGH আরো কত কত সব পরিকল্পনা আছে, তখন উনি কিন্তু রায়টা মেনে নিয়েছেন। এবারে সুপ্রিম কোর্ট যেরকম সুনির্দিষ্টভাবে রায় দিয়েছেন এবং সব থেকে বড় কথা, আমরা যা চেয়েছিলাম তার থেকে বেশি দিয়েছেন। আমরা চেয়েছিলাম জুলাই 2009 থেকে ডিসেম্বর 2019 পর্যন্ত। কেন না, রিভিশন অফ পে অ্যান্ড অ্যালাউন্সেস রুলস 2009-এ 16% ডিএ এর সংস্থান পূর্বতন অর্থমন্ত্রী ডক্টর অসীম দাশগুপ্ত রেখে গিয়েছিলেন। আমরা হাতে পাইনি, কিন্তু সংস্থানটা রেখে গিয়েছিলেন। সেই জন্য আমরা যখন আবেদন করি, পিটিশন করি, 50% বাকি ছিল, আমরা বাকি 34%-এর জন্য অর্থাৎ জুলাই 2009 থেকে ডিসেম্বর 2019 পর্যন্ত আমরা চেয়েছিলাম। মহামান্য সুপ্রিম কোর্ট কিন্তু একেবারে এপ্রিল 2008 থেকে, মানে যেটা আমরা পাইনি কিন্তু সংস্থান ছিল বলে আমরা দাবি করতে পারিনি, সেটাও কিন্তু মহামান্য সুপ্রিম কোর্ট দিয়েছেন। এবং ইন্টারিম অর্ডারে 16 মে 2025 অনারেবল জাস্টিস সঞ্জয় কারোল আর অনারেবল জাস্টিস সন্দীপ মেহতা তারা যে ইন্টারিম অর্ডার দিয়েছিলেন 25% ডিএ দেওয়ার 6 সপ্তাহের মধ্যে, সেই নির্দেশ রাজ্য সরকার মানেনি। আমরা আদালত অবমাননার মামলা করেছিলাম, সেটা সুপ্রিম কোর্ট শোনেনি। আমাদের মনে একটা খেদ ছিল যে মহামান্য সুপ্রিম কোর্ট কন্টেম্প মামলাটা শুনলেন না, সেটা এখনো পেন্ডিং দেখাচ্ছে। কিন্তু রায়েতে সেই কন্টেম্প মামলায় আমাদের বক্তব্যের প্রতিফলন কিন্তু একদম স্পষ্টভাবে হয়েছে যে ওই 25% ডিএ কিন্তু ইমিডিয়েট দিতে হবে। আজকে আমরা কন্টেম্প নোটিশ দিয়েছি, আপনার কাছেও নোটিশের কপি পাঠিয়েছি, যার ফলে আমরা দেখতে চাই, হ্যাঁ আমরা দেখতে চাই যে রাজ্য সরকার কিভাবে এই প্রাপ্যটাকে আটকায়। বেশ, শ্যামল বাবুর কাছে, মলয় বাবুর কাছে আমি আসবো। মলয় বাবু, একই প্রশ্ন আপনাকে, যে আপনাকেও নিশ্চয়ই ব্যতিব্যস্ত হতে হচ্ছে, আমি জানি আপনি সারাক্ষণ ব্যতিব্যস্ত থাকেন, আপনি সামাজিক মাধ্যমে বলছেন এই প্রশ্নগুলো। একেবারে পরিষ্কার আমাদের রাজ্যের প্রধান প্রশাসনিক কর্তা তিনি বলছেন গোটা বিষয়টা সাব জুডিস। আমরা বুঝতে পারছি না মানে আইনি পরিবেশে কি করে এটাকে বিচারাধীন বলা যায়, এবং এই বিচারাধীন বলবার পরে সত্যি তো সর্বস্তরে একটা সংশয় তৈরি হবে কি বিচারাধীন মানে এটা কি। দেখুন, মাননীয় মুখ্যমন্ত্রী একটা হীনমন্যতায় ভুগছে। এই যে আজকে তিনি এই কিছুদিন আগে যে বললেন 5 তারিখ যেদিন অর্ডারটা বেরিয়েছে যে ডিএ মামলা এখন বিচারাধীন, অর্থাৎ তিনি এটাকে বাইপাস করে দিতে সাংবাদিকদের কাছে কিছু বলতে চাইছে না। তবে আমি যদি সেখানে সাংবাদিকতা করতাম এবং আমি যদি থাকতাম, পরবর্তী প্রশ্নটা আমি করতাম যে উচ্চ আদালতে মামলা চলাকালীন তিনি সামগ্রিকভাবে কর্মচারী সমাজকে তিনি সারমেয় তুল্য বিচার করেছিল, বলেছিল ঘেউ ঘেউ করবে না।
তবে সেই বার্তা আমরা তুলে ধরেছিলাম, ভৎসিত হয়েছিল। তিনি এই ডিএ মামলা চলাকালীন তিনি বলেছেন যে ডিএ যে কেন্দ্রীয় নিয়মে দিতে হয় তার কোনো আইনি নিয়ম নেই। আরে বিচারটা চলছে তো তুই বলিস কিভাবে? এবং সত্যি কথা বলতে কি ডিএ আমরা দিতে পারবো না, টাকা নেই, এই মানে বিভিন্ন বার্তা। আরে সম্প্রতি সার নিয়ে, এসআইআর নিয়ে তো মামলা চলছে সর্বোচ্চ আদালতে, তাহলে তিনি সার নিয়ে কোনো বক্তব্য পরিবেশন করছেন না। আসল কথা, তিনি হেরে গেছেন। সরকারি কর্মচারীরা একটা উপযুক্ত জবাব দিয়েছেন, কারণ সরকারি কর্মচারীদের যেভাবে ডিএ বঞ্চনা দিনের পর দিন করে এসেছিল, তিনি ভেবেছিল এইভাবেই দিনের পর দিন চালিয়ে যেতে পারবে। এই যে উপযুক্ত আঘাতটা তিনি খেয়েছেন, তাতে তিনি একটা ঘাবড়িয়ে গেছে, কি বলবে না বলবে সেটা তিনি সেই মুহূর্তে বিচার করে উঠতে পারেনি, তাই ওখান থেকে পালিয়ে গেছে। সাংবাদিকদের উচিত ছিল কয়েকটা প্রশ্ন করা, এসআইআর নিয়ে যে আপনি মামলা করছেন, এসআইআর নিয়ে তো আপনি বিভিন্ন বক্তব্য করছেন, সেক্ষেত্রে তো এটাও তো বিচারের দিন। একদম কারেন্ট অ্যাফেয়ার্সটা বলতে পারতো, সেটাও বললো না, তারা ওই একটা কথাই বলেছে, চুপ করে গেছে। এখন ঘটনা হলো, আমরা একটা বার্তাই দিতে চাই কর্মচারী সমাজকে, তারা উদ্বিগ্ন, তারা অনেকেই প্রশ্ন করছে একটাই গ্রহণ করে, ময়ূর ডিএটা পাবো কি? দেখুন, আমরা যে ধরনের রায় এবার সর্বোচ্চ আদালত থেকে আদায় করে এনেছি, এটা অভাবনীয়, এরকম রায় হয় না। সত্যি কথা বলতে এরকম হয় না, কারণ ওই যে 16ই মে 2025-এ 50% দিতে হবে, কর্মচারীদের মিটিয়ে দিন, 6 সপ্তাহের মধ্যে মিটিয়ে দিতে হবে, তারপরে বললো মাজা ভেঙে যাবে, তথাপি আইনজীবীকে বললো ঠিক আছে আপনারা 25% দিন, 6 সপ্তাহের মধ্যে দিন, এটা মেনে নিল, কিন্তু সেটাকে ইগনোর করলো। এত বড় ঔদ্ধত্য, এত বড় তেজ এই রাজ্য সরকারের, সেটা কিন্তু সর্বোচ্চ আদালত আজ মনে রেখেছে। আমরা দেখুন, আমাদের যে আইনজীবীরা, আমাদের সঙ্গে তো কনফারেন্স হয়, আমরা মানে বিকাশ বাবুর বাড়িতেও গেছি, আমাদের সঙ্গে বলছে দেখো এই যে কন্টেম্প নিয়ে কিন্তু আমরা বিশেষ কিন্তু সহজভাবে যাব না, তাহলে সরকার এটাকে তোমার দীর্ঘতর করবে। এবং মৌলিক অধিকারের বিষয়টিও নিয়ে কিন্তু আমরা বিশেষ কিছু বলবো না, আমরা সামগ্রিকভাবে ওই কন্টেম্পটা করেছে আর সরকার এমএ করেছে, এবং সরকারকে বলেছিল 6 সপ্তাহের মধ্যে ডিএটা দিয়ে দিন, সেই প্রেক্ষিতটাই আমরা তুলে ধরবো এবং সামগ্রিকভাবে যাতে রায়টা মানে শুনানিটা শেষ হয় সেই দিকে অগ্রসর হোক। এবং সত্যি কথাই আমরা দেখেছি, আমরা তো উপস্থিত থাকি, কন্টেম নিয়ে কিন্তু বিকাশবাবু শুধু বললো মহামান্য আদালত আপনার নির্দেশও এই সরকার অমান্য করেছে। তখন কিন্তু একটা প্রশ্নই করছে, আপনাদের তো আমরা 25% মহার্ঘভাতা সরকারি কর্মচারীদের মিটিয়ে দেওয়ার কথা বলেছিলাম। তখন তারা বলছে যে মামলা তো শেষ হয়নি বা শেষ হবে না, আমরা এই সর্বোচ্চ আদালতের কাছে এই 25% টাকা জমা রাখতে চাই, এই কথা বললো। তখন আবার তারা বললো যে আপনারা আপনাদের কর্মচারীদের বিশ্বাস করছেন না, মানে যদি তাহলে তো সরকারি কর্মচারীদের রিটার্ন পাবে না, সেই জন্য জিতে গেলে তো আমরা টাকাটা ফেরত পাবো না। বললো যে আপনারা আপনাদের কর্মচারী বিশ্বাস করছেন না, এই বার্তাটুকু শুধু বললো, আর শুধু কিছু বললো না। তারপরে সেকেন্ড যেটা আসলো, এই মৌলিক ফান্ডামেন্টাল রাইট, মাননীয় বিকাশবাবু বলছে যে এটা সর্বোচ্চ আদালতের কাছে আমরা ছেড়ে দিলাম, তারা যা সিদ্ধান্ত নেবে সেটাই আমরা মাথা পেতে নেব। তারপরে সামগ্রিকভাবে যে ডিএ সব রাজ্য দেয়, তারা আবার 7টা রাজ্যে টুকে নিয়ে গিয়েছিল যে এরা দেয় না। হ্যাঁ, আমরা তো অস্বীকার করি না, আমরা তো বলি যে কেন্দ্র সহ অধিকাংশ রাজ্য সরকার অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুসারে এটা আমরা বলি, এবং আমাদের তো একটা নির্দিষ্ট টাইমে অল ইন্ডিয়া প্রাইস ইন্ডেক্স অনুসারে ডিএটা দেবে, সেটা কি আমাদের আইনি যে বার্তা মানে বুক অর্থাৎ রোপা রিভিশন অফ পে অ্যান্ড অ্যালাউন্স, এটা কিন্তু বিধানসভায় পাশ হয়ে আইনে পরিণত হয়। সেখানে আইন, সে আইনটা যদি রাজ্য সরকার না মানে,
তাহলে সেটা কিন্তু আমাদের বিচারালয়ে যেতেই হবে। তা আমরা সেক্ষেত্রেই তো প্রথমে ট্রাইব্যুনাল, তারপরে উচ্চ আদালত, তারপরে সর্বোচ্চ আদালত, মানে ভাবতে পারেন মানে ছটা, এই যে মানে আমাদের হাইকোর্ট এবং ট্রাইব্যুনালে ছবার জিতেছি, এবং শেষ যে জয়টা 7বার বলবো না, বলা যায় 7.5বার আমরা এই মামলায় জয় পেয়েছি। কারণ ওই 25% কিন্তু ডিএটা দিয়ে দেওয়ার একটা পাকাপোক্ত রায় দিয়েছিল। এবার দেখুন তাহলে এই যে 25%টা কিন্তু মাথায় রেখেছে, ওটাই কিন্তু পানিশমেন্ট, ওটাই কিন্তু পানিশমেন্ট সরকারের, যে তোমরা কোর্টের কাছে টাকা জমা রাখতে চেয়েছো, অর্থাৎ টাকা আছে, টাকা আছে, তাহলে তুমি ইমিডিয়েট এফেক্ট দিতে হবে। তাই তো বলেছে ইমিডিয়েট, এমনি তো বলেনি, তাহলে তো 7 দিনের মধ্যে দিতে বলতে পারতো, ইমিডিয়েট বলেছে। ইমিডিয়েট বলার পর বলেছে যে কমিটি আমি তৈরি করে দিয়েছি, সেই কমিটি আপনার 6 মার্চ এই সরকারের সঙ্গে কথা বলবে, এবং ওই দিনই কটা ইনস্টলমেন্ট এবং প্রথম ইনস্টলমেন্ট কবে কত হবে সেটা বলতে হবে, এবং তা 31শে মার্চের মধ্যে মিটিয়ে দিতে হবে। পরবর্তীকালে 2টো দিক 3টে দিক সেটাও বলে দেবে, এবং তা 15ই মের মধ্যে। এরকম রায় ভাবা যায়? এরপরেও কর্মচারী সমাজ বলছে আমরা কি ডিএ পাবো? হ্যাঁ, আসল কথা এই সরকারের চরিত্রের জন্যই কিন্তু আশঙ্কা হচ্ছে, ডিএটা কি আমরা পাবো, ডিএটা কি আমরা পাবো। কিন্তু আমরা মনে করি সংসদীয় গণতন্ত্রের যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় পশ্চিমবঙ্গ একটা অঙ্গরাজ্য, অনেক রাজ্য আছে, সেখানে সবকটা রাজ্য যদি দিয়ে দিতে পারে আইন মেনে, তাহলে পশ্চিমবঙ্গ সরকারকে সর্বোচ্চ আদালত বলে দেওয়ার পরেও যদি ডিএ না দেয়, তাহলে কিন্তু চিফ সেক্রেটারি এবং ওই অর্থ মানে ফিনান্স সেক্রেটারিকে জেলে যেতে হবে এর পরেও যদি। এবং তার জন্যই আপনি জানেন যে ইমিডিয়েট এফেক্ট বলে দেওয়াতে আমরা 7 দিন দেখলাম, আজকে 8 দিনে পা দিল। আমরা কিন্তু সেদিনই, আমরা যেদিন রায়টা প্রকাশ পেয়েছে সেদিনই 4টের সময় আমি এবং আমার প্রেসিডেন্ট সহ আমাদের যে মানে আইনজীবী ফিরদৌস সামি নবান্নে গিয়ে অর্ডার কপি জমা দিয়ে এসছি, তার এই রিসিট কপি সশরীরে। 7 দিন হয়ে যাওয়ার পর আজকে 8 দিনের মাথায় আবারও সরকারকে বলেছি ইমিডিয়েট দাও, নাহলে কিন্তু এই নোটিশ দিলাম, তাহলে কিন্তু আমরা এই কন্টেম্প পিটিশন এটাই নিয়ে আমরা কিন্তু সর্বোচ্চ আদালতে দাখিল করব। এই বার্তাটা দিয়ে আসলাম, কারণ তাদের চরিত্র তো জানা আছে। তার আগে যদি চলে যায়, তখন তো এই যে আজকে দিলাম, তাহলে বলতে হবে, নাহলে আবার সাপ্রেস করবে। তারা যদি আপনার সর্বোচ্চ আদালতে গিয়ে রিভিউ করতে যায়, তখন এটা যে আমরা আজকে দিয়ে দিয়েছি এটাকে ট্যাগ না করলে বলবো দেখুন মহামান্য সর্বোচ্চ আদালত আপনাদেরকে জানান দেয়নি যে এই যে সরকারি কর্মচারীরা সরকারকে নোটিশ প্রদান করেছে যে ডিএটা দিয়ে দিন, তবুও কিন্তু তারা আপনাদেরকে না জানিয়ে এখানে রিভিউ করতে এসছে।